খুবই দুর্ভাগ্যজনক যে আমরা জুলাইয়ের পরিবর্তনের পরে দুটি নতুন ঘটনা ঘটতে দেখলাম। একটি হচ্ছে যেই ফ্যাসিজমকে আমরা বিদায় দিলাম তার নতুন চেহারা আমরা বাজারে দেখতে পেলাম। মানে পলাতকদের মতোই তাদের চেহারা, তারাও দখলদারিত্ব করছেন, তারাও জোর খাটাচ্ছেন। আর দ্বিতীয় যেটি দেখতে পেলাম, স্বাধীনতা বিরোধীদের উত্থান। জামাতে ইসলামী বাংলাদেশে চিহ্নিত, পরীক্ষিত, ইতিহাস নির্ধারিতভাবেই স্বাধীনতার বিপক্ষের শক্তি। পাকিস্তানি বাহিনীর সাথে তারা আমাদের দেশের স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে কাজ করেছেন, হত্যা করেছেন, বুদ্ধিজীবীদের হত্যা করেছেন। তারা রাজাকার, আল বদর, আল শামস বলে বাহিনী গঠন করেছেন, যাদেরকে আমরা বলি মিলিশিয়া ফোর্স। এবং তার প্রচুর তথ্য প্রমাণ, ডকুমেন্ট, ভিডিও দেশি বিদেশি নিউজ মাধ্যমগুলোতে আছে, আমাদের বইপত্রে আছে, সবই আছে। আপনি খেয়াল করে দেখবেন যে দীর্ঘদিন জামাতে ইসলামী কেন প্রকাশ্যে ক্ষমা চায় না, এরকম একটি দাবি বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু ছিল। এবং জামাত নেতারাও গত কয়েক মাস আগেও বলেছেন যে আমরা ক্ষমা চেয়েছি, কিন্তু একটু মিনমিন করে বলতেন যে ক্ষমা চেয়েছি, হয়তো অনেকে সহকারে যদি আমাদের শর্ত সহকারে। লন্ডনে গিয়ে আমির ডক্টর শফিকুর রহমান উনি এই কথা বলেছেন। এখন তাদের সুর কিন্তু আমরা পাল্টে যেতে দেখছি, এবং এই পরিবর্তনে তারা এক ধরনের শক্তিমত্তা পেয়েছেন বলে আমার ধারণা। তারা এমন করে বলছেন যে ইতিহাসের চরম বিকৃতি তারা ঘটাচ্ছেন। তারা বলছেন বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা কিংবা তার সহযোগীরা মারেনি, ভারতীয়রা এমনকি আওয়ামী লীগ মেরেছে। এবং স্বাধীনতা দিবসে তাদের যে আস্ফালন আমরা দেখতে পেলাম, তাদের যে বক্তৃতা বিবৃতি, তাদের একজন নেতা যার বয়স 3 বছর ছিল 71 সালে, তিনি নিজেকে সহযোগী মুক্তিযোদ্ধা ঘোষণা করেছেন। তো 3 বছর বয়সী একজন লোক কী করে মুক্তিযুদ্ধের কী ভূমিকা থাকতে পারেন? তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি একটু আগে শুরুতে যেটি বলছিলেন যে জাতিকে বিভ্রান্ত করা অথবা বিভক্ত করার যে রাজনীতি শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের কাছ থেকে আমরা 15-16 বছর দেখলাম, তারই একটি নতুন অধ্যায় রচনা করলো জামাত ইসলাম। তারা এখন ধর্মীয়ভাবে আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধের বিকৃতি তৈরি করে আপনাকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। আপনি খুব ঠিকই বলেছেন যে আজকে যে তরুণ শিবির করছে বা জামাত ইসলাম করছে, তার কাছে কিন্তু 1971 সালের ঘটনা প্রবাহ ওইভাবে দৃশ্যমান না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, অর্গানাইজেশন বা দল তার অতীতের প্রত্যেকটি ঘটনা এই তরুণকেও বহন করতে হবে, সে যদি এই দলে যুক্ত হয়। সেই ক্ষেত্রে জামাতে ইসলামী টার্নিং পয়েন্ট হচ্ছে 1971। তারা নিজেরাই একসময় বলেছেন যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে ধর্মীয় ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তান বিভক্ত না হোক। এই কথাগুলো তারা একসময় বলতেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি মানবতা বিরোধী অপরাধে তাদের যে নেতাদের ফাঁসি হয়েছে অথবা শাস্তি হয়েছে, এটিও তো বাংলাদেশ দেখেছে। এখন আমার মনে হয় যে ইলেকশন সামনে এসেছে এবং আপনি দেখতে পেয়েছেন যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠন ভালো ফল করেছে। আমাদের বর্তমান তরুণদের অনেকেরই, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল, তাদের হয়তো এক ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে। তাদের কেউ কেউ জামাত রাজনীতি, শিবির রাজনীতি কিংবা ধর্মভিত্তিক দলগুলোর সাথে সম্পর্কিত ছিলেন। তারা পাঠচক্রও করেছেন, তারা তাদের সাথে কাজও করেছেন। এই সুযোগটা নিয়ে জামাত এক ধরনের সাংগঠনিক বিস্তার ঘটাতে চেষ্টা করছেন এবং ভোটের মাঠে অন্য দলকে কোণঠাসা করে, তাদের একটা মিথ্যা বয়ান দাঁড় করিয়ে, মুক্তিযুদ্ধকে অবমাননা করে, বাংলাদেশের মৌল চেতনাকে অবজ্ঞা করে তিনি একটি নতুন রাজনীতির প্রবর্তন করার চেষ্টা করছে জামাত। আমার মনে হয় সচেতন মানুষের প্রতিটি দলেরই, যাদের দেখুন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ নাই এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতির কোনো সুযোগ নাই। আপনাকে শুরু করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস যে জায়গায়, আমরা দলীয় ইতিহাসের কথা বলছি না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, এই কথা আমরা তার শাসন আমলে দীর্ঘদিন বলেছি। আমরা দলীয় বয়ান এর কথা বলছি না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যে জায়গায় নিয়ে গেছিল সেটি আরেকটি রোগের মতো। সেখানে শেখ মুজিবুর রহমান ছাড়া আমরা পরবর্তীতে আর কাউকে খুঁজে পাইনি। ওসমানী নেই, জিয়াউর রহমান নেই, যুদ্ধকালীন প্রধানমন্ত্রী জামাত ইসলামী ওরকম একটি ঠিক তার প্রতিফল, মানে ভিন্ন আরেকটি প্রতিচ্ছবি আঁকার চেষ্টা করছে, যেখানে আপনি এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দরজায় টোকা দিয়ে বলা, স্যার একটু বাইরে আসুন, আমরা জানি কোন লোকটি এই কাজটি করেছেন, তাকেই তারা এখন নতুন করে উপস্থাপন করছেন। কয়েকদিন পরে হয়তো তারা এও বলবেন যে জেনারেল নিয়াজিও মুক্তিযুদ্ধের পক্ষেই কাজ করেছেন। এরকম করে তার ঘটনাটা যেদিকে যাচ্ছে। দেখুন 71 সালে আত্মসমর্পণ অনুষ্ঠানে
বাংলাদেশের প্রতিনিধিত্ব অত্যন্ত গৌণ ছিল। এই প্রশ্নের উত্তরও আমরা খোঁজার চেষ্টা করেছি, কি ঘটেছিল, কেন ওসমানী রেসকোর্স ময়দানে আসতে পারেননি। কারণ এই প্রশ্নটি আরও জরুরি, নরেন্দ্র মোদী কিন্তু আপনার বিজয় দিবস বলে একটা টুইট করা শুরু করেছেন প্রতি 16 ডিসেম্বরে। সেটিকে আবার ভারত পাকিস্তান যুদ্ধ বলছেন তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটিকে অস্বীকার করছেন কিংবা পাশ কাটিয়ে যাচ্ছেন। ফলে আমাদের এই দেশের যে মৌল চেতনা সেটি দুইভাবে আক্রান্ত হচ্ছে। একটি দেশের ভেতরে জামাতে ইসলামীর মতো দলের মাধ্যমে, আরেকটি হচ্ছে ভারতীয় যে বিজেপির নরেন্দ্র মোদী এবং তার সরকারের মাধ্যমে। এই মুহূর্তে আমরা যেরকম জুলাইয়ে এককাট্টা হয়ে থাকতে চাচ্ছি, ঐক্য সুদৃঢ় রাখতে চাচ্ছি, আমার ধারণা মুক্তিযুদ্ধের ব্যাপারেও একই কাজ করা দরকার। তা না হলে বিপদের জায়গা সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের জানালা দিয়ে সেই পুরনো ফ্যাসিবাদী শক্তি তারা বলার সুযোগ পাবে যে মুক্তিযুদ্ধকে হেয় করা হচ্ছে এবং বাংলাদেশের মৌলিক অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে, এবং তারা মাঠে ফিরে আসার একটি নৈতিক গ্রাউন্ড পেয়েও যেতে পারে। আমরা যেন এই বড় ক্ষতিটি অ্যাভয়েড করতে পারি, সেই জায়গাটিতে আমাদের